দেখো এই প্রশ্নটা দেখো কি বলা হয়েছে। 251 একান্ন দাগের প্রশ্ন। 251 দাগের যেখানে বলা হয়েছে একটি ট্রাক এক প্রান্ত থেকে পিছলে পড়ে এবং সেটি 1.6 সেকেন্ডের মধ্যে মাটিতে গিয়ে পড়ে, ঠিক আছে? তাহলে ওই প্রান্তটি মাটি থেকে কতটা উঁচুতে হবে, এখানে দিয়ে দিয়েছে 10 মিনিট পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এখানে সময়টা কত আমাদেরকে প্রথমে এখানে বার করতে হবে। সময় সমান 1.6 সেকেন্ডের মধ্যে মাটিতে গিয়ে পড়েছে, তাহলে 1.6, ঠিক আছে? আচ্ছা, এখানে সেকেন্ড বলেছে, ঠিক আছে, তাই সেকেন্ড। এরপর আমাদের কি দেয়া আছে দেখো, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, সমান কত, 0, ঠিক আছে। এরপর বলছে তাহলে ওই প্রান্তটি মাটি থেকে কতটা উঁচুতে হবে, অর্থাৎ হাইট কতটা হবে, ঠিক আছে, এটা আমাদেরকে বের করতে হবে, হাইটটা আমাদেরকে বের করতে হবে। সেক্ষেত্রে হাইট সমান 0 গুণিত টি অর্থাৎ সময়। আচ্ছা, আমি এটা পুছে দিচ্ছি, পরপর লিখে নাও, ঠিক আছে। তাহলে হাইট সমান 0 গুণিত টি প্লাস 1/2, ঠিক আছে, গুণিত 10 গুণিত 1.6 স্কোয়ার, অর্থাৎ হাইট সমান 1/2 গুণিত 10 গুণিত 2.56, ঠিক আছে, 1.6, এই যে 1.6 স্কোয়ার, এটাকে যদি স্কোয়ারে পরিণত করি সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে 2.56, ঠিক আছে। অর্থাৎ দুটোকে গুণ করে দাও, দুটোকে গুণ করলে এসে যাবে, ঠিক আছে। চলো, তাহলে হাইট সমান কত হচ্ছে এখানে, তাহলে হাইট সমান দেখো গুণ করে দাও, কাটারি করে দাও, 2×5 = 10, ঠিক আছে, 2×5 = 10। আচ্ছা, এদিকে 5 আর এদিকে 2.56, 5 থেকে আমরা যদি 2.56 গুণ করে ফেলি সেক্ষেত্রে আমাদের উত্তর 12.8 মিটার, ঠিক আছে। তাহলে এখানে তাহলে বলা হয়েছে তাহলে ওই প্রান্তটি মাটি থেকে কতটা উঁচুতে হবে, 12.8 মিটার, ঠিক আছে, উঁচুতে হবে। এভাবে এগুলো করতে হবে, ঠিক আছে, এই ধরনের। চলো পরবর্তী, তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, সঠিক অ্যান্সার অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী 252, নিচের তথ্যগুলিকে সঠিকভাবে মেলাতে বলা হয়েছে। টিটেনাস, ডিপথেরিয়া, যক্ষা, পোলিও, ডিবিটি, ডিপিটি, বিসিজি, ওপিভি, টিটি, তাড়াতাড়ি মেলাও। অপশন এ। আচ্ছা, অপশন এ আমি মিলছে কিনা দেখে নাও। দেখো, ডিপথেরিয়া, ডিপথেরিয়া রোগের জন্য কি দেয়া হয়, ডিপথেরিয়া রোগের জন্য ডিপিটি টিকা দেয়া হয়। আচ্ছা, তারপর যে যক্ষা, যক্ষা রোগের জন্য বিসিজি টিকা দেয়া হয়। তারপর পোলিও, পোলিও রোগের জন্য ওপিভি টিকা দেয়া হয়। টিটেনাস রোগের জন্য টিটি টিকা দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা কোনটা সঠিক অ্যান্সার বলতে পারি, কোনটা মিলছে এখানে, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, ফটোমিটার তীব্রতা মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কি তীব্রতা মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে ফটোমিটার, ফটোমিটার কিসের তীব্রতা মাপার জন্য, ফটোমিটার আলোর তীব্রতা মাপার জন্য সঠিক অ্যান্সার।
আচ্ছা দেখো অপশান ডি তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, ফটোমিটার আলোর তীব্রতা মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, বা আলোর উজ্জ্বল্য ব্যবহার করার মাপার জন্য, আলোর যে উজ্জ্বলতা। ঠিক আছে, আচ্ছা বলো তো, পোলারিমিটার, 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 এই পোলারিমিটার কিসের পরিমাপ মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে জানা আছে? পোলারিমিটার হচ্ছে পোলারিত আলোর ঘূর্ণন, রোটেশন। ঠিক আছে, পোলারিত আলোর ঘূর্ণন। আচ্ছা, পটেনশিওমিটার কিসের পরিমাপ করা হয়? পটেনশিওমিটার, ভোল্টেজ টার্ম ইজ অলসো দ্য ইউজ টু রিফার টু, এখানে বিভব পার্থক্য। ঠিক আছে, পটেনশিওমিটার হচ্ছে বিভব পার্থক্য। ঠিক আছে, পটেনশিওমিটার, পটেনশিওমিটার হচ্ছে বিভব পার্থক্য পরিমাপ করার জন্য। ঠিক আছে, আচ্ছা যদি প্রশ্ন করা হয় আলোর তীব্রতা পরিমাপ করতে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে? কোনটা? অপশান দেব না, ফটোমিটার, তাই তো? এখানে কিন্তু প্রশ্নটা আর ওখানে প্রশ্নটা একটু ভিন্ন। ঠিক আছে, আচ্ছা যেহেতু পরিমাপের যন্ত্র টপিকটা এসেছি, পরিমাপের যন্ত্র টপিক থেকে কিছু প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন আমি আলোচনা করে দিচ্ছি। সোনার, SONAR, এই প্রশ্নটি পরিমাপের যন্ত্র টপিক থেকে অবশ্যই আমাদের জানতে হবে। সোনার, এই সোনার এর পূর্ণ রূপ কি, অর্থাৎ সোনার ফুল ফর্ম কারো? সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং ইজ রাইট অ্যান্সার। সাউন্ড নেভিগেশন, নেভিগেশন এবং রেঞ্জিং যাকে বলা হয়। ঠিক আছে, একদম সঠিক অ্যান্সার বলেছো। চলো, সোনার যেটা হচ্ছে ধ্বনিগত উপায়ে জলের নিচের বস্তুর দূরত্ব এবং দিক নির্ণয় করার কৌশল। বস্তু দ্বারা নির্গত বা প্রতিফলিত শব্দ তরঙ্গ সোনার যন্ত্র দ্বারা শনাক্ত করা হয়ে থাকে এবং এতে থাকা তথ্যের জন্য বিশ্লেষণ করা হয়ে থাকে। ঠিক আছে, সোনারের ব্যবহার কি না, সামরিক ক্ষেত্রে যদি আমরা দেখি প্রচুর সংখ্যক পদ্ধতি রয়েছে যা হচ্ছে ডুবোজাহাজ সন্ধান করে, এটি শনাক্ত করে এবং স্থান নির্ণয় করে ডুবোজাহাজের। তারপরে না, সোনার হচ্ছে অ্যাকোস্টিক হোমিং টর্পেডো, অ্যাকোস্টিক মাইনে খনি শনাক্তকরণেও ব্যবহার করা হয়ে থাকে। আরও কি করে? সোনারের অসামরিক ব্যবহারের মধ্যে রয়েছে কি কি? মাছের সন্ধান, গভীরতার শব্দ, সমুদ্রের তলদেশের ম্যাপিং, ডপলার নেভিগেশন, ডুবুরিদের জন্য শাব্দিক লোকেটিং, এগুলো কিন্তু সোনারের কাজ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি সেম টপিক থেকে। প্রশ্নটি হচ্ছে বর্তনীতে তড়িৎ প্রবাহের অভিমুখ দেখাতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? বর্তনীতে বর্তনীতে তড়িৎ প্রবাহের অভিমুখ দেখাতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? গ্যালভানোমিটার, অ্যামিটার, গ্যালভানোমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। একটা গ্যালভানোমিটার এমন একটি যন্ত্র যা বৈদ্যুতিক বর্তনীতে খুব ক্ষুদ্র তড়িৎ প্রবাহ শনাক্ত করতে এবং পরিমাপ করতে পারে। ঠিক আছে, একটি গ্যালভানোমিটার একটি কুণ্ডলীর সাথে সংযুক্ত একটা সুই দ্বারা গঠিত, এক বা একাধিক স্থায়ী চুম্বকের মেরু দ্বারা গঠিত এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে পিভিট করতে মুক্ত থাকে এটি সবসময়। অ্যামিমিটারটা কি? একটি অ্যামিমিটার যেটা আমরা এটি হচ্ছে পরিমাপ যন্ত্র এবং বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাপ নির্ধারণ করতে এটি ব্যবহার করা হয়। অ্যামিমিটারের রোধ কিন্তু কম হয়ে থাকে সবসময়। ঠিক আছে, রোধ কমের।
এবং লোডের মধ্যে দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করার জন্য, এবং অ্যামিমিটারটি এটির সাথে শ্রেণী সমবায়ে সংযুক্ত থাকে। অ্যামিমিটারের নীতি আছে একটা। অ্যামিমিটারের নীতি হচ্ছে কি, রোধ এবং প্রবর্তক বিক্রিয়া খুব কম হতে পারে, কম হতে হবে, ঠিক আছে। অ্যামিমিটারের একটা খুব কম রোধ রয়েছে, কেননা অ্যামিমিটার জুড়ে ভোল্টেজ ড্রপ কম হওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, রিউস্ট্যাট। রিউস্ট্যাট এটার সাহায্যে আমি লিখে দিচ্ছি। রিউস্ট্যাট, ঠিক আছে, রিওস্ট্যাট এটি একটা সামঞ্জস্যযোগ্য রোধক, যা এমন অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহার করা হয় এটি, যেটা বৈদ্যুতিক বর্তনীতে তড়িৎ প্রবাহ পরিবর্তন বা রোধের বৈচিত্র্যের দাবি করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে, আচ্ছা, রিওস্ট্যাটটি স্যার চার্লস হুইটস্টোন দ্বারা ডিজাইন করা হয়েছিল। স্যার চার্লস হুইটস্টোন, যিনি এটির চারপাশে কুণ্ডলীকৃত তার এবং একটা সামঞ্জস্যযোগ্য স্লাইডার সহ একটা দীর্ঘ নল ব্যবহার করেছিলেন, স্যার চার্লস হুইটস্টোন। পরবর্তী যেটা ভোল্ট মিটারের সাহায্যে কি মাপা হয়? ভোল্টমিটারের সাহায্যে এমন একটি যন্ত্র যেখানে আমরা বর্তনীর দুটি বিন্দুর মধ্যে বৈদ্যুতিক বিভব পার্থক্য শনাক্ত করতে পারি। একটা মৌলিক অ্যানালগ ভোল্টমিটার উচ্চ রোধের সাথে শ্রেণী সমবায় একটা সংবেদনশীল গ্যালভানোমিটার, যেটাকে কারেন্ট মিটার বলা হয়, এটা নিয়ে গঠিত হয়ে থাকে। একটি ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধের উচ্চ হতে হবে, ঠিক আছে। আচ্ছা, মিটার যে ভোল্টেজগুলি প্রদর্শন করতে পারে মিটার যে ভোল্টেজগুলি প্রদর্শন করতে পারে তা গ্যালভানোমিটারের সংবেদনশীলতা এবং শ্রেণী সমবায় রোধের মান দ্বারা নির্ধারিত করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, সংকুচিত তরল পদার্থের প্রবাহের গতি পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? ভেঞ্চুরিমিটার, ট্রান্সডুসার, অ্যানিমোমিটার, থার্মোকাপল। জানা আছে? সংকুচিত তরল পদার্থের প্রবাহের গতি পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? ভেঞ্চুরিমিটার। ঠিক আছে, ভেঞ্চুরিমিটার। আচ্ছা, আচ্ছা, চলো, ভেঞ্চুরিমিটার যেটা, ঠিক আছে। তারপরে যেটা বলেছিলাম থার্মোকাপল। থার্মোকাপল হলো এক এক ধরনের তাপমাত্রা সেন্সর, ঠিক আছে। থার্মোকাপল হচ্ছে তাপমাত্রা সেন্সর, যা দুটি ভিন্ন কন্ডাক্টর দিয়ে গঠিত, ঠিক আছে, যা বিভিন্ন তাপমাত্রা বৈদ্যুতিক সংযোগ তৈরি করতে পারে এটি। পরবর্তী প্রশ্ন, মানুষের চোখে যে পরিমাণ আলো সহ্য করতে পারে তার পরিমাপ কি? ফটোমেট্রি, ঔজ্জ্বল্য হার, না উজ্জ্বলতা, না অপটোমেট্রি? দেখো, মানুষের চোখে যে পরিমাণ আলো সহ্য করতে পারে তার পরিমাপ হচ্ছে ফটোমেট্রি, ঠিক আছে, ফটোমেট্রি। পরবর্তী প্রশ্ন, কোন যন্ত্রটি মাটির যে জলের টান সেটা পরিমাপ করতে ব্যবহার করা হয়? জানা আছে?
টেনসিওমিটার। ঠিক আছে, টেনসিওমিটার। ফটোমিটার আলোর তীব্রতা, পাইরোমিটার উচ্চ তাপমাত্রা, সাইক্রোমিটার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা। নোট করে নেবে। পরবর্তী প্রশ্ন, কোন যন্ত্র দ্বারা ভূমিকম্পের তরঙ্গ লিপিবদ্ধ করা হয়? সিসমোগ্রাফ সঠিক অ্যান্সার। প্রথম সিসমোগ্রাফটি 1890 সালে তৈরি করা হয়েছিল। স্পিডোমিটার, স্পিডোমিটারের রাশির পরিমাণ যেটা একটি গাড়ির গতি, এটা ব্যবহার করা হয় যন্ত্র। একটি গাড়ির গতি নির্ণয় করার জন্য স্পিডোমিটার ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, একটা যানবাহনের অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করার জন্য কি ব্যবহার করা হয়ে থাকে? একটি যানবাহনের অতিক্রান্ত দূরত্ব, ওডোমিটার। ভূমিকম্পের তীব্রতা, ভূমিকম্প শনাক্তকরণ বা লিপিবদ্ধকরণ, সিসমোগ্রাফ। তাই তো। চলো পরবর্তী প্রশ্ন, জলের নিচে শব্দ পরিমাপ করতে নিচের কোন উপকরণটি ব্যবহার করা হয়? এগুলো যে আলোচনা করছি এই টপিক থেকে, এগুলো থেকে থাকবে, আশা করছি আর অন্য জায়গা থেকে পাবে না। ঠিক আছে, আর কোথা থেকে দেবে? বইয়ের বাইরে তো আর কিছু দেবে না, ঠিক নয়? সব সিলেবাসের মধ্যে অর্থাৎ টপিকের মধ্যে দেবে। জলের নিচে শব্দ পরিমাপ করতে নিচের কোন উপকরণটি ব্যবহৃত হয়? হাইড্রোফোন, হাইগ্রোস্কোপ, হিপসোমিটার না ম্যাকমিটার? হাইড্রোফোন ইজ দ্য রাইট অ্যান্সার। হাইড্রোফোন আবিষ্কার করেছিলেন রেজিনাল্ড ফেসনডেন। রেজিনাল্ড ফেসেনডেন, ঠিক আছে, যিনি হচ্ছে 1914 সালে এটি আবিষ্কার করেছিলেন। হাইড্রোফোন শব্দটি হাইড্রো এবং ফোনের সংমিশ্রণ, যেখানে হাইড্রোর অর্থ কি জল আর ফোন অর্থ শব্দ, তাই তো। কারণ জলের নিচে শব্দ, এর পরিমাপের জন্যই তো হাইড্রোফোন ব্যবহার করা হচ্ছে না। হাইড্রোফোনের ব্যবহার হচ্ছে কি কি? জলের নিচে শব্দ পরিমাপ করা হয়। আর হাইড্রোস্কোপের ব্যবহার হচ্ছে কি? হাইড্রোস্কোপের ব্যবহার হচ্ছে, এটি হচ্ছে এমন একটা যন্ত্র আমরাকে বলতে পারি যেখানে যাতে থাকা ইস্পাত নলের মধ্যে দর্পণের একটা সারির সাহায্যে যথেষ্ট দূরত্ব থেকে জলের পৃষ্ঠতলের নিচে থাকা কোনো বস্তুকে দেখতে ব্যবহার করা হয়ে থাকে এটি। হিপসোমিটার যন্ত্রের সাহায্যে তরলের স্ফুটনাঙ্ক নির্ধারণ করা হয়, হিপসোমিটার। ম্যাকমিটার যন্ত্রের সাহায্যে শব্দের গতির তুলনায় একটি বিমানের গতি নির্ধারণ করা হয়। ওন্ডোমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক পরিমাপ করা হয়। ওহম মিটার যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক রোধ পরিমাপ করা হয়ে থাকে, ঠিক আছে। ওডোমিটার কোনো যানবাহনের অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়। নেফেলোমি একটি তরল স্থগিত কণা দ্বারা আলোর বিক্ষিপ্তকরণ পরিমাপ করা হয়। মাইক্রোস্কোপ ছোট বস্তুর প্রশস্ত দর্শন। আরো যন্ত্র নোট করে নাও। অপটোমিটার চোখের প্রতিসারক ক্ষমতা পরীক্ষা করে, অপটোমিটার। অটোস্কোপ কর্ণপটহের চাক্ষুষ পরীক্ষা করে। কায়াড্রন্ট, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, কায়াড্রান্ট। এই কায়াড্রান্ট যেটি হচ্ছে নেভিগেশন এবং জ্যোতির্বিদ্যায় উচ্চতা এবং কোণগুলির পরিমাপ করে। সেক্সটান যন্ত্র পড়েছিলাম আমরা,
দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করে সেক্সট্যান্ট। রিফ্র্যাক্টিমিটার রিফ্র্যাক্টিমিটার কোনো পদার্থের প্রতিসারক সূচক পরিমাপ করে। রেন গেজ বৃষ্টির পরিমাপ করে। সিসমোগ্রাফ ভূমিকম্পের রেকর্ডিংয়ের তীব্রতা এবং ভূমিকম্পের কম্পনগুলির উৎস হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। পাইরেলিওমিটার সৌর বিকিরণ পরিমাপ করে। ফোটোমিটার আলো দুটি উৎসের আলোকিত তীব্রতার সাথে তুলনা করে। ফোনোগ্রাফ শব্দ পুনরুৎপাদন করে। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। কোন যন্ত্রটি আর্কিমিডিসের নীতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? মনোমিটার, অক্সোনোমিটার, ওডোমিটার, ল্যাক্টোমিটার। কোনটা সঠিক অ্যান্সার? কোন যন্ত্রটি আর্কিমিডিসের নীতির ওপর ভিত্তি করে গঠিত করা হয়েছে? মনোমিটার, অক্সানোমিটার, অডোমিটার না ল্যাক্টোমিটার? ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটারের আর্কিমিডিসের নীতিতে কি বলা হয়েছে? যে কোনো বস্তু পুরোপুরি বা আংশিকভাবে তরল, অর্থাৎ তরল যেখানে গ্যাস বা তরল বললেও হবে, তরল নিমজ্জিত থাকে, যা ঊর্ধ্বমুখী এবং বাহ্যিক, ঠিক আছে, শক্তি দ্বারা পরিচালিত হয়ে থাকে। ঊর্ধ্বমুখী বা বাহ্যিক শক্তি দ্বারা পরিচালিত হয়ে থাকে, যার দৈর্ঘ্য বস্তুর দ্বারা স্থানান্তরিত তরলের ওজনের সমান হয়। ল্যাক্টোমিটার স্যাকারোমিটারের মতো, ঠিক আছে, ল্যাক্টোমিটার হচ্ছে স্যাকারোমিটারের মতো হাইড্রোমিটারের যন্ত্রগুলি আর্কিমিডিসের নীতিরা মান্য করে থাকে। ল্যাক্টোমিটার হলো কাচের একটা ছোট যন্ত্র, যা দুধের জলের পরিমাপ নির্ণয় করতে ব্যবহার করা হয়। কি? দুধে জলের পরিমাপ নির্ণয় করতে ল্যাক্টোমিটার, দুধে কত পরিমাণ জল আছে এই ল্যাক্টোমিটার বলে দেবে, ঠিক আছে। এটি দুধের নির্দিষ্ট মহাকর্ষের নীতি অর্থাৎ আর্কিমিডিসের মূলনীতি নিয়ে কাজ করে, ঠিক আছে। যদি দুধে কোনো নমুনার নির্দিষ্ট মাধ্যাকর্ষণ অনুমোদিত রেঞ্জের মধ্যে থাকে তবে দুধটি খাঁটি, যদি না থাকে তবে কিছুটা ভেজাল রয়েছে দুধের মধ্যে, ঠিক আছে। মানোমিটার এটি হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্সের নীতির উপর ভিত্তি করে এবং চাপ পরিমাপের জন্য ব্যবহার করা হয়। মানোমিটার হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্সের নীতির উপর ভিত্তি করে এবং চাপ পরিমাপের জন্য। অক্সানোমিটার যেটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ করার জন্য। ওডোমিটার এটি যানবাহনের দ্বারা দূরত্ব নিবন্ধন করতে ব্যবহার করা হয়ে থাকে। কালারোমিটার এটি রিয়াল ল্যাম্বার্টের আইনের ওপর ভিত্তি করে এবং হালকা তরঙ্গের শোষণকে পরিমাপ করতে ব্যবহার করা হয়ে থাকে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, জলের নিচে ডুবোজাহাজ থেকে জলের পৃষ্ঠ কোনো বস্তু দেখার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় বলতো? ক্যালাইডোস্কোপ না পেরিস্কোপ না স্পেকট্রোস্কোপ না টেলিস্কোপ? পেরিস্কোপ ইজ দ্য রাইট অ্যান্সার। ডুবোজাহাজ জলের মধ্যে থাকাকালীন জলের বাইরের যে বস্তু দেখতে ব্যবহার করা হয় এই পেরিস্কোপই ব্যবহার করে। পেরিস্কোপের ভিতরের দর্পণগুলি এমনভাবে সাজানো থাকে জানো, জলের নিচে থেকে জলের বাইরের চারপাশে কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রধান পরিমাপনকারী কয়েকটা যন্ত্র বলছি, নোট করে নাও, ঠিক আছে। ভিস্কোমিটার, এই ভিস্কোমিটারের ব্যবহার কি না তরলের সান্দ্রতার জন্য ভিস্কোমিটার ব্যবহার করা হয়ে থাকে। স্পেকট্রোস্কোপ যেটা হচ্ছে বর্ণালী বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। টেলিস্কোপ মহাকাশে বহু দূরত্ব থাকা বস্তুগুলি এটি দ্বারা দেখা যায়। অল্টিমিটার উচ্চতা পরিমাপের জন্য বিমানগুলিতে ব্যবহার করা হয়। ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ ক্রমাগত রেকর্ডিং এর জন্য ব্যবহার করা হয়। ক্রেস্কোগ্রাফ যেটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা পরিমাপ করার জন্য ফ্যাদোমিটার ব্যবহার করা হয়, ঠিক আছে। গ্যালভানোমিটার স্বল্প মাত্রায় বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের জন্য ব্যবহার করা হয়। ম্যানোমিটার গ্যাসগুলির চাপ এটি দ্বারা পরিমাপ করা হয়। আচ্ছা, বোলোমিটার এই যন্ত্র দ্বারা তাপ বিকিরণ পরিমাপ করা হয়ে থাকে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে, কোন যন্ত্রটি ব্যবহার করা হয় বিমানের উচ্চতা পরিমাপ করার জন্য? অল্টিমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। সিলোমিটার যন্ত্রটি হচ্ছে ব্যবহার করা হয় বায়ুমণ্ডলের মধ্যে থাকা অ্যারোসলের ঘনত্ব পরিমাপ করার জন্য। সিলোমিটার। আচ্ছা, অ্যাক্সিলারোমিটার যে যন্ত্রটি ব্যবহার করা হয় ত্বরণের বল পরিমাপ করার জন্য, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি, কোন যন্ত্রটি খুব উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহার করা হয়? পাইরোস্কোপ, পাইরোমিটার, সিসমোগ্রাফ, জাইলোমিটার? পাইরোমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। পাইরোস্কোপ হচ্ছে কি না বিকীর্ণ তাপের তীব্রতা পরিমাপ করার জন্য, আর পাইরোমিটার হচ্ছে তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপ করার জন্য, আর সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প শনাক্ত
এবং তার তীব্রতা পরিমাপ করতে। আর জাইলোমিটার হচ্ছে কাঠের আপেক্ষিক গুরুত্ব নির্ধারণ করার জন্য, কাঠের আপেক্ষিক গুরুত্ব নির্ধারণ করার জন্য জাইলোমিটার ব্যবহার করা হয়ে থাকে। চলো পরবর্তী প্রশ্ন, অল্টিমিটার যন্ত্রটি কি পরিমাপ ব্যবহার করা হয়? উষ্ণতা, হাওয়ার বেগ, উচ্চতা, চাপ। অল্টিমিটার, উচ্চতা ইজ দ্য রাইট অ্যান্সার। অল্টিমিটার বিমানের উচ্চতা পরিমাপ করার জন্য, একটু আগেই বলেছি, আবার প্রশ্ন করছি আমি। অল্টিমিটারে ব্যবহার করে উচ্চতা মাপের পরিমাপকে অল্টিমেট্রি বলা হয়। ঠিক আছে, অল্টিমিটার ব্যবহার করে উচ্চতা মাপের পরিমাপকে আমরা কি বলবো? অল্টিমেট্রি বলবো। আচ্ছা, বোলোমিটার যন্ত্রের সাথে তাপের বিকিরণ মাপা হয়। ক্রেস্কোগ্রাফ যেটা বলছে উদ্ভিদের বৃদ্ধি মাপা হয়। ঠিক আছে, ক্যালোরিমিটার বা রাসায়নিক বিক্রিয়ার তাপ মাপা হয়। ঠিক আছে, ল্যাক্টোমিটার দুধের শুদ্ধতা মাপা হয়। হাইগ্রোমিটার বায়ুমণ্ডলের আর্দ্রতা মাপা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, প্যাকিমিটার পয়ঃফল আকার, প্যাকিমিটার ড্যাশ পরিমাপ করতে ব্যবহার করা হয়? ক্ষুদ্র ঘনত্ব, শব্দস্তর, দীপন প্রাবল্য, না সাধারণ আকৃতির ক্ষেত্রফল? প্যাকিমিটার, প্যাকিমিটার হচ্ছে প্যাকিমিটার, ক্ষুদ্রমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। প্যাকিমিটার। আচ্ছা, প্যাকিমিটার ক্ষুদ্র পরিমাপ করতে, ফোনোমিটার শব্দ স্তরগুলি পরিমাপ করতে, ফোটোমিটার দীপন প্রাবল্য পরিমাপ করতে, প্ল্যানিমিটার সাধারণ আকৃতির ক্ষেত্রফল পরিমাপ করতে, প্ল্যানিমিটার পয়লয় আকার, প্ল্যানি। সেলিনোমিটার হচ্ছে দ্রবণে লবণের পরিমাপ নির্ধারণ করতে, সেলিনোমিটার। সেরিমিটার হচ্ছে সিল্কের গুণমান পরীক্ষা করতে, সিল্কের গুণমান পরীক্ষা করতে সেরিমিটার। প্যাকনোমিটার হচ্ছে কি সহগ এবং তরলের প্রসারণের ঘনত্ব নির্ধারণ করতে। পোটোমিটার হচ্ছে উদ্ভিদের জল শোষণ হার পরিমাপ করতে। ঠিক আছে, পোটেনশিওমিটার তড়িৎচালক বল পরিমাপ করতে, পোটেনশিওমিটার। আর নিউমোগ্রাফ শ্বসন পরিমাপ করে ও লিপিবদ্ধ করতে, নিউমোগ্রাফ। পরবর্তী চলে যাও, কার্য যেমন হচ্ছে ক্লোরোমিটার একটি দ্রবণে ক্লোরিনের পরিমাপ নির্ধারণ করতে ক্লোরোমিটার ব্যবহার করা হয়। ক্রোনোমিটার ক্রোনোমিটার যেটা হচ্ছে যে গাড়ি সঠিকভাবে সময় পরিমাপ করতে। ঠিক আছে, গাড়ির সঠিকভাবে সময় পরিমাপ করতে। রাডার রাডার কি রাডার যন্ত্র সাহায্যে আমরা রেডিও তরঙ্গের সাহায্যে আগত বিমানের দিক আর পরিসর শনাক্ত করি। অ্যালকোহল মিটার যেটা হচ্ছে অ্যালকোহল মিটার দ্রবণে অ্যালকোহলের অনুপাত পরিমাপ করতে। হেলিওগ্রাফ হচ্ছে সূর্যের আলোর তীব্রতা পরিমাপ করতে। পাইজোমিটার হচ্ছে চাপ বা সংকোচন পরিমাপ করতে। ঠিক আছে, সিলোমিটারের সাহায্যে জাহাজের গতি পরিমাপ করা হয়। ভেন্টুরিমিটারের সাহায্যে তরল প্রবাহের হার পরিমাপ করা হয়। কুলম্বোমিটার যন্ত্রের সাহায্যে কি হয়? তড়িৎ পরিবর্তন পরিমাপ করা হয়। গ্যাস্ট্রোস্কোপ পাকস্থলীর অভ্যন্তর পরীক্ষা করা হয়। গ্যাস্ট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে পাকস্থলীর অভ্যন্তর পরীক্ষা করা হয়। গ্যাস্ট্রোস্কোপ। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি, নিচের কোন যন্ত্রটি বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয়? ব্যারোমিটার, গ্যালভানোমিটার, অ্যামোমিটার না পাইরোমিটার? কোনটা? ব্যারোমিটার। দেখো, ব্যারোমিটার হচ্ছে 1643 সালে ইতালীয় পদার্থবিজ্ঞানী ইভাঞ্জেলিস্তা টরিসেলি আবিষ্কার করেছিলেন। ইভাঞ্জেলিস্তা টরিসেলি। ঠিক আছে, ব্যারোমিটার বায়ুমণ্ডল বা বার নামে পরিমাপের এককগুলিকে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে হয়। প্রধানত দুই ধরনের ব্যারোমিটার রয়েছে, একটা হচ্ছে মার্কিউরি ব্যারোমিটার আর একটা হচ্ছে অ্যানারয়েড ব্যারোমিটার। যখন ব্যারোমিটারের হঠাৎ পতন ঘটে তখন এটি ঝড়ের ইঙ্গিত দেয়, কারণ ঝড়ের সময় বায়ুমণ্ডলের চাপ হঠাৎ হ্রাস পেয়ে যায়। আর ব্যারোমেট্রিক চাপ হচ্ছে বায়ুর স্তম্ভের ওজনের একটি সূচক, যা ঐতিহাসিকভাবে 32.01 ইঞ্চি। ঠিক আছে, 32.01 ইঞ্চি। ঠিক আছে, সূচক যাকে বলা হয় ইঞ্চি। উচ্চতা থেকে সর্বকালের সর্বনিম্ন উচ্চতা কত? 25.9 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, পলিগ্রাফ যন্ত্রের সাহায্যে লিপিবদ্ধকরণ পরিবর্তন করা হয়। একই সঙ্গে হার্টবিট, মানুষের হার্টবিটের পরিমাণ এবং রক্তচাপ এবং শ্বাসযন্ত্রের মতো শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলিতেও এবং মৃত্যু শনাক্তকারী হিসাবে আমরা পলিগ্রাফ ব্যবহার করি। পরবর্তী, ইলেকট্রোকার্ডিওগ্রাফ যেটাকে বলা হয় ইসিজি। ঠিক আছে, ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ঠিক আছে, ইসিজি যন্ত্রের সাহায্যে আমরা কি বলি? ইলেকট্রোকার্ডিওগ্রাফ, ইসিজি, যেটা হৃদয়ের গতিবিধি পরিমাপ করা হয়। ডাইনামো যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করব আমরা ডাইনামো যন্ত্রের সাহায্যে। ক্লিয়ার? পরবর্তী যেটা ইইজি। ঠিক আছে, ইসিজি নয়, ইইজি অর্থাৎ
ঠিক আছে, ইলেকট্রোএন্স ফ্লো গ্রাফ যাকে বলা হয়, ইলেকট্রোএন্স ফ্লো গ্রাফ, ঠিক আছে, ইলেকট্রোএন্স ফ্লো গ্রাফ মস্তিষ্কে বৈদ্যুতিক ক্রিয়াকলাপ পরিমাপ করার জন্য এই যন্ত্রটি অর্থাৎ ইইজি ইলেকট্রোএনসফ্লোগ্রাফ ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা আরো কয়টা যন্ত্র বলছি। ইলেক্ট্রোমিটার, যেটা হচ্ছে ইলেক্ট্রোমিটার অতি ক্ষুদ্র বৈদ্যুতিক বিভব পার্থক্য। এন্ডোস্কোপ শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলিকে পরীক্ষা করে। ছোটখাটো অস্ত্রোপচারের পদ্ধতির জন্য এন্ডোস্কোপ ব্যবহার করা। ঠিক আছে, আচ্ছা কোমোগ্রাফ যেটা হচ্ছে গ্রাফিকভাবে শারীরবৃত্তীয় গতিবিধি আর নথিভুক্ত করে, যেমন রক্তচাপ, হৃদস্পন্দন, এটা হচ্ছে কোমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ব্যবহার করা। চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। সার্কিটে বিদ্যুতের উপস্থিতি নির্ণয় করতে নিচের কোন যন্ত্র ব্যবহার করা হয়? ওহমিটার, গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের এসআই একক কি? গ্যালভানোমিটারের এসআই একক প্রতি বিভাগে অ্যাম্পিয়ার। আল্টিমিটার যেটা বিমানের উচ্চতা, ঠিক আছে, আল্টিমিটার। কলিপার যন্ত্রের সাহায্যে দূরত্ব পরিমাপ করা হয়। আচ্ছা ডাইনামোমিটার, যেটা টর্ক পরিমাপ করা হয়, টর্ক। আচ্ছা ইউডোমিটার যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাপ করা হয়, ইউডোমিটার। ঠিক আছে, চলো এখান থেকে এই টপিকটা ক্লিয়ার হয়েছে। পরবর্তী প্রশ্ন, জৈব বিবর্তনের ব্যাখ্যাটি কে দিয়েছিলেন? সঠিক অ্যান্সার কোনটা? ডারউইন বলছো? ল্যামার্ক দিয়েছিলেন জৈব বিবর্তনের ব্যাখ্যাটি, ল্যামার্ক। অপশন ডি, ল্যামার্ক দিয়েছিলেন। জীববিজ্ঞান শব্দটি ল্যামার্ক এবং ট্রেভিরানাস দিয়েছিলেন। কে জীববিজ্ঞান শব্দটি প্রথম কে দিয়েছেন? ল্যামার্ক এবং ট্রেভিরানাস। যদি হয় ট্রেভিরানাস, এটা হতে পারে, আমি লিখে দিচ্ছি। ট্রেভিরানাস। অপশান যদি চেঞ্জ হয়ে যায় এটা মাথায় রাখবে, ঠিক আছে? ল্যামার্ক না থাকলে এটা দিয়ে দেবে, এটা যদি থাকে, ঠিক আছে? ল্যামার্কের লেখা বইটির নাম বলতে পারবে? ল্যামার্কের লেখা বইটির নাম জানা আছে? ফিলোজফিক জুওলজিক, তাই তো? ফিলোজফিক জুওলজিক বইটি আছে না? ল্যামার্কের তত্ত্বকে আমরা কি বলি বলতো? ল্যামার্কিজম বলি বা ল্যামার্কবাদ বলি, তাই তো? ল্যামার্কিজম বা ল্যামার্কবাদ বলি। ল্যামার্কের বইটির নাম ফিলোজফিক জিওলজিক, ঠিক আছে? মাথায় রাখবে, এগুলো নোট করে নেবে। আচ্ছা ইভ্যালুয়েশন আমরা যদি দেখি, ইভ্যালুয়েশন অর্থাৎ এখান থেকে টপিকটা যেহেতু এসেছে, আমরা এটাকে কমপ্লিট করে দেই। ঠিক আছে, চলো। প্রথম প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রজাতির উৎপত্তির তত্ত্ব কে প্রদান করেন?
চার্লস ডারউইন, এ ওয়ালেস, এ ওয়েসম্যান। চার্লস ডারউইন সঠিক অ্যান্সার। তিনি তার বই অরিজিন অফ স্পিসিস এই তত্ত্বটি প্রস্তাব করেছিলেন তার বইয়ে। তিনি বিবর্তনের জনক হিসাবে পরিচিত ডারউইন, তাই তো? ডারউইন কি ব্যাখ্যা করেছিলেন? ডারউইন ব্যাখ্যা করেছেন যে পরিবেশগত পরিবর্তনের কারণে প্রদর্শিত বৈচিত্র্যগুলি পরবর্তী প্রজন্মের কাছে প্রেরণ করা হয়, তাই তো? আচ্ছা, প্রাকৃতিক নির্বাচনের তত্ত্বটি ডারউইন এবং ওয়ালেস দ্বারা প্রস্তাবিত হয়েছে। অপশন যদি ডারউইন না থাকে, ওয়ালেস থাকে, সঠিক অ্যান্সার সেটাও হবে, ঠিক আছে, ওয়ালেস। আচ্ছা, ওয়েসম্যানের জার্ম প্লাজমের ধারাবাহিকতা তত্ত্বটি কিন্তু প্রবর্তন করেছিলেন এইচ স্পেন্সার দ্বারা প্রবর্তিত বিবর্তন শব্দ, ঠিক আছে, এইচ স্পেন্সার দ্বারা প্রবর্তন করা হয়েছিল বিবর্তন যে শব্দটি, বিবর্তন শব্দটি, ক্লিয়ার। আর ওয়েসম্যানের জার্মান প্লাজমের তত্ত্ব, ঠিক আছে, ওয়েসম্যানের। পরবর্তী প্রশ্ন, চার্লস ডারউইন এবং আলফ্রেড ওয়ালেস, চার্লস ডারউইন এবং আলফ্রেড ওয়ালেস, চার্লস ডারউইন এবং আলফ্রেড ওয়ালেস নিম্নলিখিত কোন সালে বিবর্তনবাদের বৈধ তত্ত্ব উপস্থাপন করেছিলেন? 1843, 1859, 1801, 1826। 1859। যিনি দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, আটলান্টিক প্রশান্ত মহাসাগরের অনেক দ্বীপের আশেপাশে এইচ.এম.এস. বিগল নামের একটি জাহাজে সমুদ্রযাত্রা করেছিলেন চার্লস ডারউইন। তিনি তার ভ্রমণে গাছপালা, প্রাণী পর্যবেক্ষণ করেছিলেন এবং প্রাকৃতিক নির্বাচনের তত্ত্ব দিয়েছিলেন। 1859 সালটা হচ্ছে 1859, কি হচ্ছে এই সালে প্রকাশিত তার বই অন দ্য অরিজিন অফ স্পেসিস। এই বইয়ে তিনি বর্ণনা করেছিলেন যে কিভাবে জীবগুলি শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের উত্তরাধিকারের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে বিবর্তিত হবে। এই তত্ত্বটি এই ভিত্তি দিয়ে শুরু হয় যে একটি জনসংখ্যার মধ্যে বৈচিত্র্য রয়েছে, যেমনটি ডারউইন গ্যালাপাগোস ফিঞ্চের ঠোঁটের আকৃতির গবেষণার পর্যবেক্ষণ করেছিলেন, ঠিক আছে। এই তত্ত্বে অনুসারে কি দেখানো হয়েছিল? এই তত্ত্ব অনুসারে না, বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তিরা যা তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম করে, তারা তাদের বেঁচে থাকতে এবং আরও সন্তান সন্ততি পেতে সহায়ক করবে, যা সেই বৈশিষ্ট্যগুলি উত্তরাধিকার সূত্রে পাবে। যে জীবগুলো বৈশিষ্ট্যের সাথে কম অভিযোজিত হয়, তাদের এই বৈশিষ্ট্যগুলো উত্তীর্ণ হওয়ার জন্য বেঁচে থাকার সম্ভাবনা কম থাকে। সময়ের সাথে সাথে যে বৈশিষ্ট্যগুলি প্রজাতিকে বেঁচে থাকতে এবং পুনরুৎপাদন করতে সক্ষম করে, তা জনসংখ্যার মধ্যে আরও বেশি হয়ে উঠবে এবং জনসংখ্যা পরিবর্তিত হবে। এই ছিল ডারউইনের তত্ত্বের বিশেষ বৈশিষ্ট্যগুলি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে আচ্ছা, যেটা প্রশ্ন করেছিলাম, যে প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর আদি জীব ধীর কিন্তু ক্রমাগত পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন নতুন রূপে বৈচিত্র্যময় হয়ে ওঠে, এটা কোন জৈবিক প্রক্রিয়ার সংজ্ঞা? বিবর্তন, বংশগতি, শ্রেণীবিভাগ না সমন্বয়? বিবর্তন ইজ দ্য রাইট অ্যান্সার। ডারউইনের বিবর্তন তত্ত্ব আমাদের বলে যে জীবন কিভাবে সহজ থেকে জটিল আকারে ডারউইনের বিবর্তন তত্ত্ব আমাদের বলে যে জীবন কিভাবে সহজ থেকে জটিল আকারে বিবর্তিত হয়েছে। বিবর্তন হচ্ছে প্রজন্ম ধরে ঘটতে থাকা পরিবর্তনের একটা প্রক্রিয়া, তাই তো। ডারউইন 1859 আগে বলেছি তার দ্য অরিজিন অফ স্পেসিস বইয়ের প্রমাণ সহ বিবর্তনবাদের তত্ত্ব প্রকাশ করেছিলেন, তাই তো।
আমি বংশগতি তত্ত্ব বলছি, আবিষ্কারক বংশগতি তত্ত্বের আবিষ্কারক হচ্ছে 1865 সালে গ্রেগর জোহান ম্যান্ডেল। নামটা সকলে শুনেছ, সে আমরা ক্লাস 10-এ পড়েছি। বংশগতি 1865 সালে গ্রেগর জোহান ম্যান্ডেল, জেনেটিক্সের আধুনিক বিজ্ঞানের প্রতিষ্ঠাতা তিনি, তাই তো। শ্রেণীবিভাগ তত্ত্ব 18 শতকে কার্লস লিনিয়াস জীবিত জিনিসের শ্রেণীবিভাগ করার জন্য একটা ধরন প্রকাশ করেছেন, যা আধুনিক শ্রেণীবিভাগ ব্যবস্থা বিকশিত হয়েছে। এটি শ্রেণীবিভাগ তত্ত্ব। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই, মানুষের মধ্যে জিন কোথায় থাকে? সাইটোপ্লাজম, রাইবোজোম, কোষের ঝিল্লি না ক্রোমোজোমে? ক্রোমোজোম ইজ দ্য রাইট অ্যান্সার। ক্রোমোজোম জিন থাকে। জিনগুলি কি কি? ম্যান্ডেলিয়ান ফ্যাক্টর, যা ক্রোমোজোমের ওপর জোড়ায় জোড়ায় একটা পিতার কাছ থেকে একটা মায়ের কাছ থেকে প্রাপ্ত উপস্থিত। ক্রোমোজোমের উপস্থিত একজোড়া জিনের একটি সদস্য একই স্থানে সমজাতীয় ক্রোমোজোমে তার জোড়া থাকে। জিন হলো বংশগত চরিত্রের বাহক বা বংশগতির একক। একটি ক্রোমোজোমে ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ নামক রাসায়নিকের একটি অণু থাকে। আর ক্রোমোজোমে উপস্থিত জিনগুলি ডিএনএ এই ডিএনএর অংশ হয়ে থাকে। প্রতিটি ক্রোমোজোম ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের নামক রাসায়নিকের একটি অণু বা কিছু প্রোটিন দ্বারা গঠিত হবেই। যেহেতু প্রতিটি ব্যক্তি একটি একক কোষ হিসাবে জীবন শুরু করে, তাই একজন ব্যক্তির সমস্ত কোষের ডিএনএ অভিন্ন হয়ে থাকে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, ডারউইনের ফিঞ্চ কোথায় পাওয়া গেছে? গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, না অস্ট্রেলিয়া, না আফ্রিকা, না সাইবেরিয়া? ডারউইনের ফিঞ্চ কোথায় পাওয়া গেছে? অপশন এ গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, বিবর্তনকে সংজ্ঞায়িত করা যেতে পারে এমন পরিবর্তনগুলি যা একটা জীবন্ত প্রাণীর বংশগতি বৈশিষ্ট্যের ধারাবাহিক প্রজন্মের মধ্যে প্রদর্শিত হয়। ঠিক আছে, আমরা আজ যে পৃথিবীতে দেখতে পাচ্ছি না তা তার উৎপত্তি স্থলের চেয়ে অনেক আলাদা। এই পরিবর্তনগুলি বিভিন্ন কারণে যা শেষ পর্যন্ত বিবর্তনের দিকে পরিচালিত করছে। এটি বিবেচনা করা হয় যে পৃথিবীর সমস্ত প্রাণ একটি সাধারণ পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়েছে। পৃথিবীতে প্রাণের উৎপত্তি ব্যাখ্যা করার জন্য বেশ কিছু তত্ত্ব সামনে রাখা হয়েছে। এই তত্ত্বগুলি সংঘটিত হওয়ার সমস্ত পরিবর্তনগুলি এবং এই ধরনের পরিবর্তনগুলিতে অবদানকারীর কারণগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ল্যামার্কবাদ, ডারউইনবাদ, বিবর্তনের আধুনিক সিনথেটিক তত্ত্ব যেটি ইত্যাদি হচ্ছে পৃথিবীতে জীবের উৎপত্তি ব্যাখ্যা করার এমন কিছু তত্ত্ব। চার্লস ডারউইনকে বিবর্তনের জনক হিসাবে আমরা মনে করি। ঠিক আছে। আচ্ছা, অভিযোজিত বিকিরণ একটা বিবর্তনীয় প্রক্রিয়াকে বোঝায় যার ফলে নতুন অভিযোজিত প্রকারের উৎপাদন হয়। নতুন অভিযোজিত প্রকারগুলি জনসংখ্যার বিভাজন, 1 নম্বর, জেনেটিক বিচ্যুতির প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভূত হয় এগুলো। আচ্ছা, অভিযোজিত বিকিরণের ফলে একটা প্রজাতির জনসংখ্যাকে কয়েকটা উপগোষ্ঠীতে বিভক্ত করা হয়ে থাকে। প্রতিটি উপগোষ্ঠী পরিবর্তনগুলো প্রদর্শন করে যা একটি নির্দিষ্ট অভিযোজিত দিক থেকে ঘটে। ডারউইনের ফিঞ্চগুলি অভিযোজিত বিকিরণের অধ্যয়নের একটা সর্বোত্তম উদাহরণ। ডারউইনের ফিঞ্চগুলি হলো কি কি? না, কালো পাখি যা ডারউইন তার গালাপাগোস দ্বীপপুঞ্জের ভ্রমণের সময় পর্যবেক্ষণ করেছিলেন। ডারউইন গালাপাগোস দ্বীপপুঞ্জে ফিঞ্চের বেশ কয়েকটি প্রজাতির পর্যবেক্ষণ করে দিয়েছিলেন। ডারউইনের মতে সমস্ত জাতের ফিঞ্চের উৎপত্তি দ্বীপেরই মধ্যেই হচ্ছে। গালাপাগোস দ্বীপপুঞ্জের ডারউইনের ফিঞ্চের প্রায় 13টি প্রজাতি, কতগুলি প্রজাতি? প্রায় 13টি প্রজাতি রয়েছে বা স্থানে রয়েছে। এই প্রজাতিগুলি মূল বীজ খাওয়া থেকে শুরু করে বিবর্তিত পোকামাকড়ের ফিঞ্চ পর্যন্ত খেয়ে ফেলে। প্রতিটি প্রজাতির ঠোঁট পরিবর্তিত হয়েছে যা তাদের পরিবর্তিত খাদ্যাভ্যাসের সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম হবে। এটাই হচ্ছে মূল পয়েন্ট। ঠিক আছে। আচ্ছা, ডারউইনের ফিঞ্চের মোট 14টি প্রজাতি রয়েছে, এটা মাথায় রাখবে। এর মধ্যে 13টি গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের মধ্যে স্থানীয়, একটা বাদে। যাই হোক, 14টি ফিঞ্চ কোকাস ফিঞ্চ এবং কোস্টারিকার কোকেস দ্বীপে পাওয়া যায়। একটাই মাত্র বাদ রয়েছে। 13টা তো পাওয়া যাচ্ছে, একটা বাদ রয়েছে যেটা হচ্ছে কোকাস ফিঞ্চ। কি ফিঞ্চ? কোকাস ফিঞ্চ। ঠিক আছে, কোকাস, ককার দন্তস্ব। এই কোকাস ফিঞ্চটা কোথায় পাওয়া যাচ্ছে? কোস্টারিকার কোকাস দ্বীপে। পাওয়া যাচ্ছে, কোস্টারিকার। ঠিক আছে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, ড্যাশ পরিব্যক্তি বংশগত নয়? ড্যাশ পরিব্যক্তি বংশগত নয়? অপসারণ, অন্তর্নিবেশ, না দেহগত, না অনুলিপি? কোনটা? ড্যাশ পরিব্যক্তি বংশগত নয়? দেখো, পরিব্যক্তি বংশগত নয় হচ্ছে
দেহ, ঠিক আছে, দেহগত পরিব্যক্তিরই বংশগত নয়। দেহগত পরিব্যক্তিকে ডিএনএ, ডিঅক্সিরাইবোজ এবং নিউক্লিক অ্যাসিডের পরিবর্তন হিসাবে সংজ্ঞায়িত করা হয়, যা প্রজন্মের পরে ঘটে থাকে। এটি ব্যাকটেরিয়া কোষ ব্যতীত যে কোনো কোষের শরীরে দেখা দিতে পারে এবং তাই এটি বংশগত হতে পারে না। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যানালগাস অঙ্গগুলির উদাহরণ? অ্যানালগাস অঙ্গের উদাহরণ কোনটা বলো তো? অ্যানালগাস অঙ্গের উদাহরণ কোনটা? অ্যানালগাস, অয়জফলা আকার, দন্ত নয়কার ল, অ্যানালগাস গয়কার দন্তের স, অ্যানালগাস। কোনগুলো অ্যানালগাস অঙ্গগুলির উদাহরণ? দেখো, অ্যানালগাস অঙ্গের উদাহরণ হচ্ছে পাখি এবং বাদুড়ের ডানা। ক্লিয়ার? পাখি আর বাদুড়ের ডানা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানুষের হাত আর ঘোড়ার পা, এটা হচ্ছে সমজাতীয় অঙ্গ। কি বললাম? মানুষের হাত আর ঘোড়ার পা এগুলো কি সমজাতীয় অঙ্গ। আর পুরুষদের শুক্রাশয় আর মহিলাদের ডিম্বাশয় একেই ভ্রূণের টিস্যু থেকে বিকশিত ঘটে, যেটা হচ্ছে সমজাতীয় অঙ্গ। পাখি বাদুড়ের ডানা, যেটা হচ্ছে অ্যানালগাস অঙ্গ। মৌমাছি মাছির মুখপত্রগুলি হচ্ছে সমজাতীয় অঙ্গ, সবগুলোই সমজাতীয় অঙ্গ। পাখি বাদুড়ের ডানা হচ্ছে অ্যানালগাস অঙ্গ, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, যেগুলো আলোচনা করছি কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? হ্যালো? না, কিছু কিছু জটিল ভাষায় বলা হচ্ছে, বুঝতে অসুবিধা হতেও পারে। কিছু করার নেই, বড় হয়ে গেছো, বাচ্চা তো নয় আর কেউ। অনেকটা জটিলে কিছু কথা বুঝে নিতে হবে, ঠিক আছে। বাচ্চাদের মতো ভেঙে ভেঙে তো সব বলে যাবে না। চলো তাহলে আমরা যেটা পরবর্তী প্রশ্ন চলে আছে, নিচের কোন প্রজাতির উদ্ভিদ সামান্য তরল জলের পরিবেশে বেঁচে থাকার জন্য অভিযোজিত হয়েছে? নিচের কোন প্রজাতির উদ্ভিদ সামান্য তরল জলের পরিবেশে বেঁচে থাকার জন্য অভিযোজিত হয়েছে? জেরোফাইটস, হাইড্রোফাইটস, থ্যালোফাইটস, মেসোফাইটস। সঠিক অ্যান্সার জেরোফাইট। এই জেরোফাইট হচ্ছে কি না, জেরোফাইট হলো উদ্ভিদের একটা প্রজাতি যা শুষ্ক মরুভূমি অঞ্চলে অভিযোজিত হয় এবং সামান্য তরল জল সহ পরিবেশে বেঁচে থাকে। উদাহরণ যদি আমরা দেখি, ক্যাকটাস হলো এমন একটা জেরোফাইট যার সাদা লোম রয়েছে, যা জলের ক্ষতিরোধ করতে সাহায্য করে। পরবর্তী হাইড্রোফাইট। হাইড্রোফাইটটা কি? হাইড্রোফাইট হচ্ছে জলজ উদ্ভিদ যা জলজ পরিবেশে বসবাসের জন্য বিশেষভাবে উপযোগী। যেমন যদি আমরা উদাহরণ দেখি, শাপলা, কচুরিপানা ইত্যাদি। তারপরে যেটা আসছে থ্যালোফাইট। থ্যালোফাইটটা কি? থ্যালোফাইট হচ্ছে এমন উদ্ভিদের প্রকার যা থ্যালাস দিয়ে গঠিত এবং অগতিশীল এগুলো সবসময়, যেমন হচ্ছে শৈবাল, লাইকেন এগুলো, ঠিক আছে, শৈবাল, লাইকেন। পরবর্তী মেসোফাইট। মেসোফাইটটা কি? মেসোফাইট হচ্ছে স্থলজ উদ্ভিদ যাদের মাঝারি পরিমাণ জল প্রয়োজন হয়, ঠিক আছে, মাঝারি পরিমাণ জল লাগে এদের। যেমন হচ্ছে গোল্ডেন রড এবং ক্লোভার, ঠিক আছে, গোল্ডেন রড এবং ক্লোভার। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি, পর্যায়ক্রমে বিবর্তন বলতে আমরা কি বুঝি? পর্যায়ক্রমে বিবর্তন বলতে আমরা কি বুঝি? দেখো, পর্যায়ক্রমে বিবর্তন বলতে জটিল অঙ্গগুলি কয়েক প্রজন্ম ধরে ছোট পরিবর্তনের ফলে উদ্ভব হয়, ঠিক আছে। জটিল অঙ্গগুলি কয়েক প্রজন্ম ধরে ছোট অঙ্গে কি বললাম, জটিল অঙ্গগুলি কয়েক প্রজন্ম ধরে ছোট পরিবর্তনের ফলে উদ্ভব হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু লক্ষ্য করো যে চোখ একটা খুব জনপ্রিয় অভিযোজন। আমাদের মানুষের চোখ হচ্ছে, এবং যাদের চোখ হয় না পশু পাখি, ঠিক আছে, চোখ হচ্ছে একটা খুব জনপ্রিয় অভিযোজন, যা পোকামাকড়, অক্টোপাস এবং মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে এই চোখগুলো পাওয়া যায়। প্রতিটি জীবের চোখের গঠন আলাদা, যা পৃথক বিবর্তনীয় উৎস নির্দেশ করে। প্রাথমিক চোখ জটিল হয়ে ওঠে, ঠিক আছে, প্রাথমিক চোখ সবসময় জটিল হয়ে ওঠে এবং বিভিন্ন প্রজাতির প্রযোজনের সাথে খাপ খাইয়ে নেয় এই চোখগুলো, ঠিক আছে। একটি বৈশিষ্ট্যের জন্য উপযোগী বিবর্তনীয় পরিবর্তন পরবর্তীতে একটি ভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, চোখের জন্য এগুলি সরল, জটিল, বিভিন্ন ঘূর্ণন সহ প্রজাতির প্রজননীয়তার ওপর নির্ভর করে সবসময় একাধিক লেন্স হতে পারে, ঠিক আছে। প্রজাতির প্রয়োজনীয়তার ওপর নির্ভর করে সবসময় একাধিক লেন্স কাজ করতে থাকে, ঠিক আছে। এই সমস্ত চোখ সম্ভবত প্রাথমিক চোখ হিসাবে শুরু হয়েছিল, কিন্তু জীবের বিকাশ অব্যাহত থাকায় জটিল চোখে পরিণত হয়ে গিয়েছে। কোনো এক ঘটনা বা পরিবর্তন ছিল না, কিন্তু এই চোখের পরিবর্তন ছিল না যখন প্রাথমিকভাবে দেখা যায় এই চোখটি উদ্ভূত হয়, যা তাদের এই জটিল করে তুলেছিল পরবর্তীকালে। এটি একক পর্যায়ে ঘটনি, কিন্তু পরবর্তীকালে ঘটতে থাকে, চোখের পরিবর্তন হয়ে আসে, ঠিক আছে। এটি লক্ষ লক্ষ বছর ধরে ধীরে ধীরে ঘটছে, যা অনেক পর্যায়ে ঘটে চলছে। আমাদের চোখের পরিবর্তন দেখো, বিভিন্ন প্রাণী, যেটা হচ্ছে লক্ষ লক্ষ বছর ধরে চোখের পরিবর্তন ঘটছে এবং ঘটেই চলছে অনেক পর্যায়ে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সাদৃশ্যের উদাহরণ? সাদৃশ্যের উদাহরণ হচ্ছে মিষ্টি, আলু,
ঠিক আছে, মিষ্টি আলু আর আলু এগুলো হচ্ছে সাদৃশ্যের উদাহরণ। ঠিক আছে, এগুলো হচ্ছে সাদৃশ্যের উদাহরণ, মাথায় রাখবে সকলে। পরবর্তী প্রশ্ন, একটি জনসংখ্যার মধ্যে প্রতিষ্ঠাতা প্রভাবের দিকে পরিচালিত করার কারণটা কি? একটি জনসংখ্যার মধ্যে প্রতিষ্ঠাতা প্রভাবের দিকে পরিচালিত করার কারণ হচ্ছে জিনগত প্রবাহ। ঠিক আছে, জিনগত প্রবাহ। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রজাতির উৎপত্তির তত্ত্ব কে প্রদান করেন? প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রজাতির উৎপত্তির তত্ত্ব কে প্রদান করেন? চার্লস ডারউইন, এ ওয়ালেস, এ ওয়েসম্যান, না এইচ স্পেন্সার? কে, কোনটা সঠিক অ্যান্সার প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে? জীবনের উৎপত্তির সময় নিচের কোনটি মুক্ত অবস্থায় ছিল না? অপশান দেব না, বলো তো। দেখো, জীবনের উৎপত্তি ব্যাখ্যা করার জন্য বিভিন্ন তত্ত্ব দেওয়া হয়েছিল, যেমন ধরো বিশেষ বিশেষ সৃষ্টির তত্ত্ব, স্বতঃস্ফূর্তি প্রজন্মের তত্ত্ব, বিগ ব্যাং তত্ত্ব, রাসায়নিক বিবর্তনের তত্ত্ব। বিগ ব্যাং তত্ত্ব অনুসারে কি দেখেছি? বিগ ব্যাং তত্ত্ব অনুসারে একটা একক বিশাল বিস্ফোরণ ঘটে দিয়েছিল, যা শারীরিক দিক থেকে কল্পনাতীত হয়েছে। মহাবিশ্ব প্রসারিত হয়েছে এবং তাই তাপমাত্রা কমে এসেছে। হাইড্রোজেন বা হিলিয়াম কিছু পরে গঠিত হয়েছে। গ্যাসগুলি গ্যাসগুলি মহাকর্ষের অধীনে ঘনীভূত হয় এবং বর্তমান মহাবিশ্বের ছায়াপথ তৈরি করে ফেলে। মিল্ক ওয়ে গ্যালাক্সির সৌরজগতে মিল্কি ওয়ে গ্যালাক্সির সৌরজগতে পৃথিবী প্রায় 4.5 বিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল বলে মনে করা হয়েছে। আদি পৃথিবীতে কোনো বায়ুমণ্ডল ছিল না। গলিত ভর থেকে নির্গত জলীয় বাষ্প মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া পৃষ্ঠকে আচ্ছাদিত করেছে। সূর্যের অতিবেগুনি রশ্মি জলকে হাইড্রোজেন এবং অক্সিজেনে ভেঙে ফেলে এবং লাইটার H2 পালিয়ে যায়। ঠিক আছে, সেই মুহূর্তে লাইটার H2 যখন সূর্যের অতিবেগুনি রশ্মি জলকে হাইড্রোজেন ও অক্সিজেনে ভেঙে ফেলে, তখন কি হয়? লাইটার, ঠিক আছে, H2 পালিয়ে যায়। অক্সিজেন, অ্যামোনিয়া এবং মিথেনের সাথে মিলিত জল CO2 অন্যান্য তৈরি করে ফেলে। ঠিক আছে, প্যান প্যানস্পার্মানিয়া যাকে বলা হয়, প্যানস্পার্মিয়া, ওটা দরকার নেই। আচ্ছা, প্রাথমিক গ্রিক চিন্তাবিদেরা বিশ্বাস করতেন যে স্পোর স্পোর নামক জীবনের একক পৃথিবীর মতো বিভিন্ন গ্রহে স্থানান্তরিত হয়েছে। ঠিক আছে, আর স্বতঃস্ফূর্ত প্রজন্ম বা স্বতঃস্ফূর্ত তত্ত্ব যেটা বলছিলাম, এই তত্ত্বটি বলেছিলেন যে খড়, কাদা ইত্যাদির মতো ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে জীবনের উৎপত্তি হয়েছে। আর বায়োজেনসিস তত্ত্ব, বায়োজেনসিস যেটা জীবন শুধুমাত্র পূর্ব বিদ্যমান জীবন থেকে আসে, এটি লুই পাস্তুর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখিয়েছিলেন বায়োজেনসিস। ঠিক আছে, আর রাসায়নিক বিবর্তন তত্ত্ব যেটি, এটি হচ্ছে ওপারিন আর হেলডেন দ্বারা প্রস্তাবিত হয়েছিল। যে এটি এটি কি বলছে না, এটি বলছে যে প্রাণের রূপগুলি সজীব অজৈব অণু থেকে উদ্ভূত হয়েছে, যা অজৈব অণু থেকে গঠিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা, যেখানে প্রশ্নটা করানো হয়েছিল, তাহলে জীবনের উৎপত্তির সময় নিচের কোনটি মুক্ত অবস্থায় ছিল না? মুক্ত অবস্থায় ছিল না কোনটা? H2। ঠিক আছে, H2। আচ্ছা, এটাই শেষ প্রশ্ন। মেশিন গান কে আবিষ্কার করেন? জানা আছে মেশিন গান কে আবিষ্কার করেন? মেশিন গান আবিষ্কার করেছিলেন জেমস পাকাল। ঠিক আছে, জেমস পাকাল আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, মেশিন গান হিরাম ম্যাক্সিম, তবে হিরাম ম্যাক্সিম দ্বারা 1884 সালে প্রথম উদ্ভাবিত হয়েছিল। আধুনিক মেশিন গানটি যারা 19 শতকের শেষের দিকে বোয়ার যুদ্ধ এবং স্প্যানিশ আমেরিকান যে যুদ্ধ হয়েছিল না, ওই যুদ্ধের মতো সংঘর্ষে ব্যবহার করা হয়েছিল এই মেশিন গানটি। এটি অন্যান্য অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে, তবে ইউরোপীয় দেশগুলি তাদের উপনিবেশগুলির অনুসরণ করে এটি ব্যবহারের জন্য কুখ্যাত হয়ে গিয়েছিল এই মেশিন গান। ঠিক আছে, মেশিন গান প্রথম ব্যবহার করা হয়েছিল কোথায়? 1862 সালে শিকাগোর ডক্টর রিচার্ড জে গ্যাটলিং দ্বারা আবিষ্কৃত প্রথম
মেশিন গানটি ছিল গ্যাটলিং এবং গৃহযুদ্ধে বার করা হয়েছিল। তবে এখানে সঠিক অ্যান্সার জেমস পাকল হবে, মেশিন গান আবিষ্কার করেছে জেমস পাকল। তবে এটা কনফিউজ আছে, হিরাম মাক্সিমও হতে পারে, হিরাম মাক্সিম জেমস পাকল। যেই অপশানে তোমরা অপশান দেখে নেবে, ঠিক আছে? জেমস পাকলের জায়গায় যদি হিরাম মাক্সিম থাকে সেটা তোমরা দিয়ে নেবে, এই মার্ক হিরাম মাক্সিম, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখে নেই, হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেছিল? এখানে আছে অপশানের মধ্যে, কোনটা বলো তো? হাইড্রোজেন বোমা, হাইড্রোজেন বোমা দেখো চারটা অপশানের মধ্যে আছে। এডওয়ার্ড টেলর, ঠিক আছে, ইনি হচ্ছে হাইড্রোজেন বোমা আবিষ্কার করছে। বেতার যন্ত্র রেডিও কে আবিষ্কার করেছিল? এখানের মধ্যে আছে। বেতার যন্ত্র রেডিও কে আবিষ্কার করেছিল? মার্কনি, মার্কনি, মার্কনি। অণুবীক্ষণিক যন্ত্র কে আবিষ্কার করেছিল? ডেড ড্যানসেন, ঠিক আছে, ডেড ড্যানসেন। চলে যাও পরবর্তী, স্পিনিং জেনি কে আবিষ্কার করেছিল? স্পিনিং জেনি কে আবিষ্কার করেছিল? স্পিনিং জেনি, দেখো স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন জেমস হারগ্রিভস, জেমস হারগ্রিভস, যিনি হচ্ছে স্পিনিং জেনি 1764 সালে আবিষ্কার করেছিল। আচ্ছা, রবার্ট ফুলটন, আমেরিকান ইঞ্জিনিয়ার, যিনি হচ্ছে বিশ্বের প্রথম স্টিম যুদ্ধজাহাজের নকশা তৈরি করেছিলেন। এলি হুইটনি, ইনি হচ্ছে এমন একটি মেশিন তত্ত্বগুলি দিয়েছিলেন যেটা হচ্ছে ইনি হচ্ছে আমেরিকান উদ্ভাবক, সুতির জিন আবিষ্কারের জন্য সবচেয়ে বেশি পরিচিত হয়ে আছে তিনি, ঠিক আছে? জেমস ওয়াট, যিনি হচ্ছে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেছিলেন, জেমস ওয়াট। আচ্ছা, মেশিন গান যদি আবিষ্কার, এটা জেমস পাকলি হবে মেশিন গান, ঠিক আছে, মেশিন গান জেমস পাকলি হবে। ঠিক আছে, চলো এখান পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, চলো।